প্রিয় ছাত্ররা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং নিরাপদে আছো। আমি সুব্রত কুমার দাস, প্রভাষক, উদ্ভিদ বিজ্ঞান বিভাগ, ঢাকা কলেজ। আমি তোমাদের সবাইকে আমার এই নিয়মিত অনলাইন ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি অনার্স ফার্স্ট ইয়ার নন মেজর বোটানি 1 এই বিষয়টির উপর পাঠদান করব। আজকে আমার যে নির্ধারিত চ্যাপ্টার সেটি 2D ফাঞ্জি বা ছত্রাক নিয়ে আমরা আলোচনা করব। আশা করি তোমরা সবাই ক্লাসটি উপভোগ করবে। আর যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমার ইনবক্সে টেক্সট করবে। পরবর্তী ক্লাসে আমরা সেই বিষয়গুলি সমাধান করার চেষ্টা করব। তো প্রিয় ছাত্ররা, আমরা শুরু করতে যাচ্ছি ফাঞ্জি বা ছত্রাক বিদ্যা সম্পর্কে। তোমরা সবাই ছত্রাক কি, ছত্রাকের সুবিধা ও অসুবিধা, শ্রেণীবিন্যাস এগুলি ইন্টারমিডিয়েটে পড়ে এসছ। এই জন্য তোমাদের আজকের ক্লাসটি বুঝতে আরো বেশি সুবিধা হবে। প্রথমে আমরা শুরু করব ছত্রাক কি। ফানগাস, এটি একটি এক বচনে আমরা ফানগাস বলে থাকি, এক বচনে। আর যদি বহু বচন হয় সেক্ষেত্রে আমরা বলে থাকি ফানজি। এই ফাঙ্গাস বা ফানজি, তো ফাঙ্গাস শব্দটি এসছে ফ্লোরাস থেকে। ফানগাস শব্দটি ফানগার, যাকে বলা হয় টো ফ্লোরিস শব্দের অর্থ হচ্ছে একসাথে বা গুচ্ছাকারে জন্মায় এমন উদ্ভিদ গোষ্ঠীকে বলা হয়ে থাকে ফ্লোরিস। সেখান থেকে ফাঙ্গাস শব্দটি এসছে। এই ফাঙ্গাস শব্দটি ল্যাটিন শব্দ। ফাঙ্গাস বলতে আমরা ছত্রাককে বলে থাকি। ছত্রাক বিজ্ঞানকে বলা হয়ে থাকে মাইকোলজি। তো মাইকোলজি কাকে বলে সেটি আমরা প্রথমে আলোচনা করে নিব। জীববিজ্ঞানের যে শাখায় ছত্রাক সম্পর্কে সাধারণ আলোচনা, এর উৎপত্তি, প্রকার, পরিবেশ, শ্রেণীবিন্যাস, সংখ্যা বৃদ্ধি, বাণিজ্যিক উৎপাদন, এদের মৃত্যু, এদের বিকাশ এবং উপকারী এবং ক্ষতিকর প্রভাব নিয়ে যে শাখায় আলোচনা করা হয় তাকে বলা হয় ছত্রাক বিদ্যা বা মাইকোলজি। এই মাইকোলজি দুটি শব্দের সমন্বয়ে গঠিত। একটিকে আমরা বলবো মাইকিস। মাইকোলজি শব্দটি দুটি শব্দের সমন্বয়ে গঠিত। একটিকে বলা হয় মাইকিস। মাইকিস শব্দের অর্থ হচ্ছে মাশরুম। এবং আরেকটি শব্দ রয়েছে লোগোস। লোগোস শব্দের অর্থ হচ্ছে ডিসকোর্স বা টু স্টাডি। তাহলে আমরা এই দুটি শব্দের সমন্বয়ে মাইকিস এবং লোগোসের সমন্বয়ে গঠিত হয় মাইকোলজি। মাইকিস শব্দের অর্থ মাশরুম এবং লোগোস শব্দের অর্থ ডিসকোর্স বা আলোচনা। তাহলে আমরা সহজেই বুঝতে পারি যে বিজ্ঞানের শাখায় মাশরুম সম্পর্কে আলোচনা করা হয়েছে তাকে বলা হয়ে থাকে মাইকোলজি বা ছত্রাক বিদ্যা। এই ছত্রাক বিদ্যাটি কিভাবে আসছে? বিজ্ঞানী, ইতালিয়ান একজন বিজ্ঞানী ছিলেন, তার নাম যার নাম পিয়ার অ্যান্টোনিও মাইকেলি।
1729 খ্রিস্টাব্দে একটি গ্রন্থ রচনা করেন, বিখ্যাত একটি গ্রন্থ। সেই গ্রন্থের নাম নোভা প্ল্যান্টেরাম জেনেরা। নোভা প্ল্যান্টেরাম জেনেরা এই বিখ্যাত গ্রন্থে 1729 খ্রিস্টাব্দে পিয়ার অ্যান্টোনিও মাইকেলি এই ছত্রাককে 4টি শ্রেণীতে বিভক্ত করে। বিজ্ঞানী পিয়ার অ্যান্টোনিও মাইকেলি নিজে ছত্রাক চাষ করেন এবং তিনি আবিষ্কার করেন যে ছত্রাক থেকেই ছত্রাকের উৎপত্তি লাভ করে থাকি। তার এই অনবদ্য আবিষ্কারের জন্য তাকে বলা হয়ে থাকে ফাদার অফ মাইকোলজি। তাই পিয়ার অ্যান্টোনিও মাইকেলিকে কি বলবো আমরা? ফাদার অফ মাইকোলজি। ফাদার অফ মাইকোলজি। তোমাদের সংক্ষেপে একটি কোশ্চেন আসতে পারে ছত্রাক বিদ্যার জনককে, তাহলে আমরা জেনে গেলাম পিয়ার অ্যান্টোনিও মাইকেলি, তাকে বলবো আমরা ছত্রাক বিদ্যার জনক। পূর্বে ফাঙ্গাস বলতে বোঝানো হয় ব্যাকটেরিয়া, স্লাইম মোল্ড এবং উন্নত শ্রেণীর ছত্রাককে। অর্থাৎ প্রাচীনকালে বিজ্ঞানীরা শুধু ছত্রাককেই ফাঞ্জি বলতো না, ছত্রাক বা ফাঞ্জি বলতে বোঝানো হতো ব্যাকটেরিয়া, স্লাইম মোল্ড এবং ছত্রাক সম্পর্কীয় জীব সম্পর্কে। কিন্তু বর্তমানে এই ফাঞ্জি দ্বারা বোঝানো হয়ে থাকে থ্যালোফাইটা ভুক্ত, অভাস্কুলার, অসবুজ এবং প্রকৃত নিউক্লিয়াস ধারী যে সমস্ত জীব গোষ্ঠী বা ছত্রাক, স্লাইম মোল্ড বা তাদের সাথে সম্পর্কিত জীব সমূহকেও ফাঞ্জি বলে পরিচিত লাভ করা হয়ে থাকে। তাহলে আমরা ফাঞ্জির বর্তমান এবং অতীতকালের যে মিনিং কি বোঝানো হতো সেটা আমরা জেনে গেলাম। এবার আমরা ছত্রাক কাকে বলে? ছত্রাক কাকে বলে? হোয়াট ইজ ফাঞ্জি? ফাঙ্গাস সম্পর্কে বিজ্ঞানীরা বিভিন্নভাবে তাদের মতবাদ ব্যক্ত করেন। কোন বিজ্ঞানী বলেছেন ছত্রাক হলো সমাঙ্গদেহী, ক্লোরোফিল বিহীন, ঝিল্লিবদ্ধ এবং আদর্শ নিউক্লিয়াস যুক্ত জীব গোষ্ঠীকেই বলা হয়ে থাকে ছত্রাক। তাহলে এখানে কয়েকটি বিষয় আমাদের খেয়াল রাখতে হবে। ক্লোরোপ্লাস্ট, ক্লোরোফিল, ক্লোরোফিলাস অর্থাৎ অসবুজ, ঝিল্লিবদ্ধ, তার মানে এখানে কোষ প্রাচীর এবং কোষ ঝিল্লি রয়েছে। এরপর রয়েছে থ্যালোফাইটিক অর্থাৎ সমাঙ্গদেহী, যাদেরকে মূল কাণ্ড পাতায় বিভক্ত করা যায় না, এবং ইউক্যারিওটিক শব্দের অর্থ হচ্ছে যাদের দেহে নিউক্লিয়াস বা কোষের মধ্যে নিউক্লিয়াস সুগঠিত। এই ধরনের জীব গোষ্ঠীকেই ছত্রাক বলা হয়ে থাকে। আবার আরেকদল বিজ্ঞানী বেসি, তোমরা বেসির নাম অবশ্যই শুনে থাকবে। বিজ্ঞানী বেসি 1950 খ্রিস্টাব্দে ছত্রাকের আরো একটি সংজ্ঞা প্রদান করেন। সেখানে তিনি উল্লেখ করেন ছত্রাক হলো ব্যাকটেরিয়া এবং মেসোটোজোয়া। ব্যাকটেরিয়া অ্যান্ড মেসোটোজোয়া, ছত্রাক এবং মেসোটোজোয়া ব্যতীত থ্যালোফাইটা ভুক্ত অন্যান্য জীব যাদের ক্লোরোফিলবিহীন, সংবহন কলাবিহীন এবং আদর্শ নিউক্লিয়াস যুক্ত জীব গোষ্ঠীকেই ছত্রাক বলছেন। তাহলে তিনি যে বিষয়গুলিকে হাইলাইট করেছেন তারা হচ্ছে থ্যালোফাইটিক, যাদের দেহের মধ্যে ক্লোরোফিল নেই, ক্লোরোফিলাস,
ফিলাস, যাদের দেহে পরিবহন টিস্যু নেই বা ভাস্কুলার বান্ডল অ্যাবসেন্ট, ভাস্কুলার বান্ডল অ্যাবসেন্ট, ভাস্কুলার বান্ডল বিহীন বা সংবহন কলাবিহীন, এবং যাদের দেহে নিউক্লিয়াসটা প্রকৃতকোষী ইউক্যারিওটিক, সেই শ্রেণীর জীব গোষ্ঠীকে বিজ্ঞানী বেশি ছত্রাক হিসেবে সংজ্ঞায়িত করেন। এরপরে আরো একজন বিজ্ঞানী রয়েছেন, খুবই গুরুত্বপূর্ণ একজন বিজ্ঞানী অ্যালেক্সোপুলাস এটল। বিজ্ঞানী অ্যালেক্সোপুলাস এটল ছত্রাকে একটি স্বয়ংসম্পূর্ণতা দান করেন। তার সংজ্ঞাটি পরীক্ষায় আসলে তোমরা দেওয়ার চেষ্টা করবে। তাহলে আমরা এখন বিজ্ঞানী অ্যালেক্সোপুলাসের সংজ্ঞাটা আমরা দেখব। বিজ্ঞানী অ্যালেক্সোপৌলাস এট অল 1996, বিজ্ঞানী অ্যালেক্সোপুলাস এবং তার সহযোগী এরা একত্রে একটি সংজ্ঞা প্রদান করেন। সেই সংজ্ঞাটি হচ্ছে ইউক্যারিওটিক স্পোর প্রডিউসিং, আমার সাথে সাথে তোমরা লেখার চেষ্টা করবে, অ্যাক্লোরোফিলাস with absorptive organism that generally produce both sexually and asexually and whose are filamentous branched somatic structure, somatic structure commonly known as hyphae, typically surrounded by cell wall। তাহলে বিজ্ঞানী অ্যালেক্সোপুলাস এট অল 1996 খ্রিস্টাব্দে একটি সংজ্ঞা প্রদান করেন। সেই সংজ্ঞাটিকে বলা হয়ে থাকে একটি আদর্শ একটি সংজ্ঞা, যাকে আমরা বলি ইউক্যারিওটিক স্পোর প্রডিউসিং অ্যাক্লোরোফিলাস with absorptive organisms that generally produce both sexually and asexually and whose are filamentous branched somatic structure known as hyphae, typically surrounded by cell wall। অর্থাৎ যারা প্রকৃতকোষী স্পোর উৎপাদনকারী অসবুজ অ্যাবজর্পটিভ অর্গানিজমস বলতে বোঝানো হয়েছে যারা শোষণের মাধ্যমে পুষ্টি শোষণ করে। তাহলে এখানে আমরা অ্যাবজর্পটিভ নিউট্রিশন অর্গানিজম দিবে,
নিউট্রিটিভ অর্গানিজমস দ্যাট জেনারেলি, যারা সাধারণত সেক্সুয়াল এবং অ্যাসেক্সুয়ালি বংশবৃদ্ধি করে থাকে, এন্ড হোস আর ফিলামেন্টাস, যারা শাখান্বিত এবং ফিলামেন্টাস মানে সূত্রাকার এবং শাখান্বিত দৈহিক গঠন বিশিষ্ট হয়। এই ফিলামেন্টাস এবং শাখান্বিত দৈহিক গঠন, যা হাইফি নামে পরিচিত, এটি সেল ওয়াল দ্বারা পরিবেষ্টিত অবস্থায় থাকে, তাদেরকে আমরা বলে থাকি ছত্রাক। তাহলে তোমরা ছত্রাকের এই সংজ্ঞাটি দেওয়ার চেষ্টা করবে। বিজ্ঞানী এলেসোপ্লাস এট আল 1996 খ্রিস্টাব্দে তার সহযোগী গণ মিলে এই সংজ্ঞাটি প্রদান করে থাকে। এবার আমরা দেখব ছত্রাকের যে জেনারেল ক্যারেক্টারিস্টিক্স, কি কি বৈশিষ্ট্য নিয়ে ছত্রাক গঠিত হয়, সেই ছত্রাকের বৈশিষ্ট্যগুলি আমরা এখন দেখার চেষ্টা করব। আমরা সংজ্ঞা থেকেও বিভিন্ন ধরনের বৈশিষ্ট্য সম্পর্কে জানতে পেরেছি। এবার আমরা আরো ডিটেল ছত্রাকের বৈশিষ্ট্য সম্পর্কে জানব। জেনারেল ক্যারেক্টারিস্টিক্স অফ ফাঙ্গি, ছত্রাকের সাধারণ বৈশিষ্ট্য। প্রথম যে বৈশিষ্ট্য আমরা আলোচনা করব, সে বৈশিষ্ট্য হচ্ছে এরা থ্যালোফাইটিক। থ্যালোফাইটিক শব্দের অর্থ হচ্ছে যাদেরকে মূল, কাণ্ড, পাতায় বিভাজিত করা যায় না। আমরা একটি উদ্ভিদকে যখন বিভিন্ন ভাবে বিন্যস্ত করে দেখি, এদের মূল রয়েছে, এদের পাতা রয়েছে এবং এদের কাণ্ড রয়েছে। যে সমস্ত উদ্ভিদের মূল, কাণ্ড, পাতায় বিভাজিত করা যায় না, ভাগ করা যায় না, তাদেরকে বলা হয়ে থাকে থ্যালোফাইটিক। তাই আমরা মূল, পাতা এবং কাণ্ডে এদেরকে বিভক্ত করতে পারবো না, সেজন্য থ্যালোফাইটিক। এরা ইউনিসেলুলার হতে পারে এবং মাল্টিসেলুলারও হতে পারে। অর্থাৎ কিছু কিছু ছত্রাক রয়েছে যারা এককোষী, আবার কিছু কিছু ছত্রাক রয়েছে বহুকোষী। যদি এককোষী ছত্রাক আমরা দেখি, সিনকাইট্রিয়াম, এই সিনকাইট্রিয়াম ছত্রাকটি কিন্তু এককোষী একটি ছত্রাক। আবার মাল্টিসেলুলার ছত্রাক, অসংখ্য ছত্রাক রয়েছে, যেমন পাইথিয়াম আমরা বলতে পারি, আমরা পেনিসিলিন বলতে পারি, পেনিসিলিয়াম বা পাক্সিনিয়া, আমরা অ্যাগারিকাসের নাম শুনেছি, অ্যাগারিকাস, অ্যাসপারজিলাস। এই সমস্ত ছত্রাকগুলি হচ্ছে বহুকোষী বা মাল্টি সেলুলার ছত্রাক। তাহলে ছত্রাক এককোষী হতে পারে, আবার বহুকোষীও হতে পারে। তাহলে এককোষী একটি ছত্রাকের উদাহরণ কি? সিনকাইট্রিয়াম। এবং বহুকোষী ছত্রাকের উদাহরণ এখানে আমরা দিয়েছি পাইথিয়াম, পার্সিনিয়া, এটসেট্রা হতে পারে। এরা সাধারণত সেল ওয়াল, এদের যে সেল ওয়াল, সেই সেল ওয়াল নির্মিত হয়ে থাকে কাইটিন দ্বারা। এদের সেল ওয়াল কাইটিন দ্বারা নির্মিত, কিন্তু ব্যতিক্রম রয়েছে। উমাইসেটিস শ্রেণীর যে সমস্ত ছত্রাক, সেই উমাইসেটিস শ্রেণীর ছত্রাকের, উমাইসেটিস ক্লাসের যে সমস্ত ছত্রাক, তাদের দেহের যে সেল ওয়াল, সেই সেল ওয়াল সেলুলোজ নির্মিত হয়ে থাকে। পরবর্তী যে বৈশিষ্ট্য, ভাস্কুলার বান্ডল। এই প্রথমে আমরা বলেছিলাম এরা থ্যালোফাইটা, মূল, কাণ্ড, পাতায় বিভক্ত করা যায় না। তেমনি আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, এরা হচ্ছে ভাস্কুলার বান্ডল অ্যাবসেন্ট। অর্থাৎ এদের দেহে
পরিবহন কলা বা সংবহন কলা নাই। এই সমস্ত ছত্রাক সমূহ অ্যাক্লোরোফিলাস শব্দের অর্থ হচ্ছে যাদের দেহের মধ্যে ক্লোরোফিল নামক বর্ণকণিকাটি নেই। এই ক্লোরোফিল নামক বর্ণকণিকাটি না থাকার কারণে এরা নিজের খাদ্য নিজেরা তৈরি করতে পারে না। যেহেতু এরা নিজের খাদ্য নিজেরা তৈরি করতে পারে না, তাই এরা কি করে থাকে, খাদ্যের জন্য অন্যের উপর নির্ভরশীল। সেই জন্য এদেরকে বলা হয় হেটেরোট্রপস। যে সমস্ত জীব খাদ্যের জন্য অন্যের উপর নির্ভরশীল তাদেরকে বলবো আমরা হেটেরোট্রপস। আর যারা নিজেরাই নিজেদের খাদ্য তৈরি করতে পারে তাদেরকে বলবো অটোট্রপস। এরপরে যে বৈশিষ্ট্য, এরা হতে পারে প্যারাসাইটিক হতে পারে, এরা সেপ্রোফাইটিক হতে পারে, और এরা সিম্বায়োসিস হতে পারে, সিম্বায়োটিক। অর্থাৎ এরা পরজীবী হতে পারে, এরা মৃতজীবী হতে পারে, এরা সিম্বায়োসিস বা সিম্বায়োটিক। সিম্বায়োটিক বলতে বোঝানো হয়েছে মৃতজীবী, যারা পরস্পরের সাথে উপকারী ভূমিকা পালন করে থাকে তাদেরকে বলা হয় সিম্বায়োটিক। যেমন লাইকেন, মাইকোরাইজা, তাদেরকে আমরা সিম্বায়োটিক বলে থাকি, যা সংগঠনকে আমরা সিম্বায়োসিস বা মিথজীবী বলে থাকি। এদের আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, এরা নন মোটাইল অর্থাৎ এরা কিন্তু চলাচলে অক্ষম, কিন্তু এদের যে স্পোর বা জোস্পোর, এই জোস্পোর সমূহ কিন্তু ফ্লাজেলা বিশিষ্ট হয়ে থাকে। এই জোস্পোর ফ্লাজেলা বিশিষ্ট হওয়ার কারণে এরা এক স্থান থেকে অন্য স্থানে সহজেই চলাচল করতে পারে। তাই ছত্রাক সমূহ সাধারণত কি হয়ে থাকে, নন মোটাইল বা অচল, কিন্তু এদের স্পোর জোস্পোর সমূহ মোটাইল হয়ে থাকে। এরা ব্রাঞ্চিং হতে পারে, আবার নন ব্রাঞ্চিংও হতে পারে। এরা ব্রাঞ্চিং হয়ে থাকে, সাধারণত শাখান্বিত হয়ে থাকে, আবার কিছু কিছু নন ব্রাঞ্চিং ছত্রাকও রয়েছে। এই সমস্ত ছত্রাক সমূহের যে সঞ্চিত খাদ্য, রিজার্ভ ফুড, এদের সঞ্চিত খাদ্য প্রধানত গ্লাইকোজেন। এছাড়াও ফ্যাট হতে পারে বা চর্বি হতে পারে, তারপরে ম্যানিটল, তৈলবিন্দু, ভলিওটিন, এই ধরনের খাদ্য উপাদানও কিন্তু এদের সঞ্চিত খাদ্য হিসেবে থাকে, তবে প্রধানত এদের সঞ্চিত খাদ্য গ্লাইকোজেন। এদের রিপ্রোডাকশন, এদের জনন, এরা ভেজিটেটিভ, অ্যাসেক্সুয়াল এবং সেক্সুয়াল তিনটি পদ্ধতিতেই জনন ক্রিয়া সম্পূর্ণ করে থাকে। তবে এরা স্পোরের মাধ্যমে প্রধানত জনন ক্রিয়া সম্পূর্ণ করে থাকে। স্পোরের মাধ্যমে বা রেণুর মাধ্যমে এদের প্রধান জনন ক্রিয়া সম্পূর্ণ হয়ে থাকে। পরবর্তী যে বৈশিষ্ট্য, সেটি হচ্ছে এদের এমব্রায়ো বা ভ্রূণ। কখনোই এরা বহুকোষী ভ্রূণ উৎপন্ন করে না, এরা মাল্টি সেলুলার ভ্রূণ বা এমব্রায়ো প্রডিউস করে থাকে না। আমি আবার বলছি, এরা কখনোই মাল্টি সেলুলার এমব্রায়ো প্রডিউস করে থাকে না। 10 নম্বর বৈশিষ্ট্য, এদের গ্রোথ সাধারণত অ্যাপিক্যালি হয়ে থাকে, অ্যাপিক্যাল গ্রোথ হয়, অর্থাৎ অগ্রভাগ দিয়ে
এদের গ্রোথ হয়ে থাকে। এটিও একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। এরা সাধারণত হ্যাবিটেট, এরা পৃথিবীর সব জায়গায় বসবাসক্ষম হয়ে থাকে। হ্যাবিটেট বা বসবাস বা বাসস্থান, পৃথিবীতে যেখানে জীবের জন্মানোর পরিবেশ রয়েছে ঠিক সেই পরিবেশে বা সকল পরিবেশেই এই ছত্রাক সমূহ বসবাসের উপযোগী। আমরা বাসস্থান নিয়ে একটু পরে আলোচনা করব। এবার আমরা দেখব এদের যে বাসস্থান সেটা আমরা পরে আলোচনা করবো। এবার আমরা জেনারেল ক্যারেক্টারিস্টিক্স আবার দেখব। এরা কি হয়ে থাকে? এরা থ্যালোফাইটিক হয়ে থাকে, ইউনিসেলুলার বা মাল্টিসেলুলার হতে পারে, এদের সেল ওয়াল কাইটিন দ্বারা হয়ে থাকে। আবার ওমাইসিটি শ্রেণীর সেল ওয়ালটি সেলুলোজ নির্মিত হতে পারে। এদের ভাস্কুলার বান্ডল রয়েছে, ভাস্কুলার বান্ডেল অ্যাবসেন্ট, এদের ভাস্কুলার বান্ডল থাকবে না, বনকলা থাকে না। এরা সাধারণত অসবুজ, নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না, সেই জন্য এদেরকে বলবো আমরা হেটেরোট্রফস। প্যারাসাইটিক্স হতে পারে, সেপ্টোফাইটিক হতে পারে, সিম্বায়োটিক হতে পারে। এরা সাধারণত চলাচলে অক্ষম, সেজন্য নন মোটাইল। এদের ব্রাঞ্চিং হতে পারে, আবার কোনো কোনো ছত্রাক নন ব্রাঞ্চিংও হয়ে থাকে। যেসব ছত্রাক সমূহ সাধারণত ইউনিসেলুলার, যেমন সিনকাইট্রিয়াম, এদের কিন্তু ব্রাঞ্চিং হবে না। রিজার্ভ ফুড, গ্লাইকোজেন, রিপ্রোডাকশন সাধারণত ভেজিটেটিভ রিপ্রোডাকশন হতে পারে। অ্যাসেক্সুয়াল, ভি দ্বারা ভেজিটেটিভ, অ্যাসেক্সুয়াল এবং সেক্সুয়াল উভয় ধরনের জননক্রিয়া এদের সম্পূর্ণ হয়। এদের এমব্রায়ো মাল্টিসেলুলার এমব্রায়ো এরা থাকে না। এদের গ্রোথ হচ্ছে অ্যাপিক্যালি এদের গ্রোথ হয়ে থাকে। এরা সব পরিবেশেই জন্মায়, তবে সাধারণত স্যাঁতসেঁতে, ছায়া এবং আর্দ্র স্থানে বেশি জন্মায়। এদের মধ্যে আরেকটি বৈশিষ্ট্য খুবই ইম্পর্টেন্ট, যেটা মিস্টেক করা হয়েছে, এদের ইউক্যারিওটিক হয়ে থাকে। ইউক্যারিওটিক অর্থাৎ এদের নিউক্লিয়াসটি সুগঠিত একটি নিউক্লিয়াস থাকে। তো প্রিয় ছাত্ররা, এই বৈশিষ্ট্যগুলি তোমরা অবশ্যই মনোযোগ সহকারে পড়বে এবং বোঝার চেষ্টা করবে, তাহলেই সুন্দর একটি জেনারেল ক্যারেক্টারিস্টিক্স তোমরা পেয়ে যাবে ছত্রাকের। এবার আমরা ছত্রাকের হ্যাবিটেট সম্পর্কে জানি। হ্যাবিটেট বা বাসস্থান। পৃথিবীতে বসবাসযোগ্য স্থানে যেখানে জীব সমূহ বসবাস করে থাকে তাকে বসবাসযোগ্য পরিবেশ বলবো। সমস্ত ধরনের বসবাসযোগ্য পরিবেশে এই ছত্রাক সমূহ জন্মলাভ করে থাকে। সাধারণত এরা স্যাঁতসেঁতে, আর্দ্র এবং ছায়াযুক্ত স্থানে জন্মাতে পছন্দ করে থাকে। 20 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এদের গ্রোথটা ভালো হয়। সেই জন্য এই সমস্ত যেখানে পরিবেশের তাপমাত্রা 20 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস, সেই সমস্ত পরিবেশে এরা বেশি জন্মায়। তবে অবশ্যই সেটা কি হতে হবে? আর্দ্র এবং ছায়াযুক্ত স্থান হতে হবে। এরা যেহেতু নিজের খাদ্য নিজেরা তৈরি করতে পারে না, সেজন্য এই সমস্ত ছত্রাক পচা, জৈব পদার্থ সমৃদ্ধ বা হিউমাস সমৃদ্ধ স্থানে জন্মগ্রহণ করে থাকে। যেহেতু এরা খাদ্যের জন্য অন্যের উপর নির্ভরশীল, অন্যের থেকে অর্থাৎ জীবিত জীব হোক আর মৃত জীব হোক উভয়ের ক্ষেত্রে এরা শোষণের মাধ্যমে পুষ্টি শোষণ করে নিতে পারে। সেই সমস্ত স্থানে এই ছত্রাক সমূহ বেশি পরিমাণে জন্মায়। ছত্রাক স্থলজ পরিবেশ, জলজ পরিবেশ, এমনকি বায়ুমণ্ডলেও বিস্তার লাভ করতে পারে। সেজন্য আমরা বলতে পারি এই ছত্রাক পৃথিবীর প্রায় সমস্ত অঞ্চলেই বা সব জায়গাতেই বিদ্যমান থাকে। তবে জলজ ছত্রাকের তুলনায় যে সমস্ত ছত্রাক স্থলে জন্মায় বা টেরেস্ট্রিয়াল ফাঞ্জি, তাদেরকে আমরা বলে থাকি একটু
উন্নত ধরনের ছত্রাক। এবার আমরা ছত্রাকের যে হ্যাবিটেট সেটা একটু ডিটেইল দেখার চেষ্টা করব। প্রথমেই আমরা আলোচনা করব জলজ ছত্রাক, অ্যাকুয়াটিক ফাঞ্জি বা জলজ ছত্রাক কাকে বলা হয়? যে সমস্ত ছত্রাক জলের মধ্যে বা পানির মধ্যে, মিঠা পানির মধ্যে জন্ম লাভ করে থাকে সেই সমস্ত ছত্রাককে জলজ ছত্রাক বলা হয়ে থাকে। এরা শুধু জলের মধ্যে নয়, যে জলের মধ্যে যে বসবাসকারী জীব রয়েছে, জলজ উদ্ভিদ এবং জলজ প্রাণী উভয়ের মধ্যে পরজীবী হিসেবে বিস্তার লাভ করতে পারে বা জন্মাতে পারে। তেমনি একটি ছত্রাক রয়েছে স্যাপ্রোলেগনিয়া। তোমরা অবশ্যই জেনে থাকবে এই স্যাপ্রোলেগনিয়াসি শ্রেণীর যে ছত্রাক, স্যাপ্রোলেগনিয়ালিস বর্গের একটি ছত্রাক হচ্ছে স্যাপ্রোলেগনিয়া। এই ছত্রাকের প্রায় 30টি প্রজাতি রয়েছে, 30টি স্পেসিস রয়েছে, যারা জলজ প্রাণীর উপর পরজীবী হিসেবে বসবাস করে থাকে এবং মারাত্মক মহামারীর সৃষ্টিকারী রোগও সৃষ্টি করতে পারে। যেমন এই স্যাপ্রোলেগনিয়া প্যারাসাইটিকা। এই স্যাপ্রোলেগনিয়া প্যারাসাইটিকা স্যালমন ডিজিজ তৈরি করে থাকে। মাছের ফুলকা পচা রোগ যাকে বলা হয়ে থাকে স্যালমন ডিজিজ। এই স্যালমন ডিজিজের কারণে কোন দেশে মাছের মহামারীও হতে দেখা গেছে। তাহলে এই স্যাপ্রোলেগনিয়া প্যারাসাইটিকা এটি একটি জলজ ছত্রাক। এছাড়াও আরো অনেক ছত্রাক রয়েছে যারা জলে বসবাস করবে, জলজ প্রাণী বা উদ্ভিদের উপর পরজীবী রূপে। এরপরে আমরা দেখব টেরেস্ট্রিয়াল ছত্রাক। যে ছত্রাক সমূহ স্থলভাগে বাস করে সেই সমস্ত ছত্রাককে বলবো আমরা টেরেস্ট্রিয়াল ছত্রাক বা স্থলবাসী ছত্রাক। এই স্থলবাসী ছত্রাক সমূহকে সাধারণত উন্নত শ্রেণীর ছত্রাক হিসেবে বিবেচনা করা হয়। তো সেই টেরেস্ট্রিয়াল ছত্রাকগুলি আবার বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছে। টেরেস্ট্রিয়াল ফাঞ্জি, এই টেরেস্ট্রিয়াল ফাঞ্জিকে আবার বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছে যারা সয়েলে জন্মায়, সয়েল ফাঞ্জি, তাকে আমরা বলবো সয়েল ফাঞ্জি। আমরা এর আগেও আলোচনা করেছি ছত্রাক সমূহ জৈব বা হিউমাস সমৃদ্ধ স্থান, মৃত জীব বা জীবিত জীবের মধ্যে পরজীবী হিসেবে বসবাস করে থাকে সেই সমস্ত ছত্রাকে সয়েল ফাঞ্জি বলা হয়ে থাকে। কারণ আর্দ্র, ছায়াযুক্ত এবং পচা আবর্জনার কাছ থেকেই এরা পুষ্টি শোষণ করে বেঁচে থাকে। সেই সমস্ত ছত্রাককে বলবো আমরা সয়েল ফাঞ্জি। সয়েল ফাঞ্জির যদি উদাহরণ দিই তাহলে আমরা দেখব মিউকর সম্পর্কে একটু আমরা আলোচনা করব। বর্তমানে কোভিড পেশেন্টের আফটার কোভিড ইফেক্ট হিসেবে যে ব্ল্যাক ফাঙ্গাসের নাম তোমরা শুনে থাকবে, যে ব্ল্যাক ফাঙ্গাস সেটা কিন্তু একটি মিউকর। এই ব্ল্যাক ফাঙ্গাসটি মিউকর মাইকোসিস নামে ডিজিজটি তৈরি করে থাকে। এই